প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন ওয়েলনেস দেখার জন্য। সাথে আছি ডক্টর সজল আশফাক। দর্শক, নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একই সাথে একটি বিষয় নিয়ে আমরা কথা বলি। দর্শক, আজকে আমরা কথা বলবো একটু ভিন্ন বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে যে অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং এর সাথে হার্টের বিভিন্ন রোগের সম্পর্ক। একই সাথে আমরা শেষভাগে চেষ্টা করব আপনার হার্টকে কিভাবে ভালো রাখা যায় সে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে, যদি আমরা সময় পাই। তো যাই হোক, আজকে আমাদের যিনি অতিথি আছেন আপনারা সবাই তাকে চেনেন। আসুন পরিচিত হয়ে আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি ডাক্তার মঞ্জুর মোর্শেদ আমাদের সাথে যোগ দিচ্ছে নিউ ইয়র্ক থেকে, ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ শ্রদ্ধেয় সজল আশফাক ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে টিভিএন কর্তৃপক্ষকে অনেক অনেক সালাম জানাচ্ছি এবং দর্শকবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। প্রথমে যে প্রশ্নটা আসলে করতে চাই, যে ইদানিং কালে মানে খুব বেশি আলোচিত হচ্ছে একটি বিষয়, সেটা হচ্ছে যে আগে আমরা জানতাম যে হার্টের বিভিন্ন সমস্যার পেছনে খাবার দাবার, ব্যায়াম না করা ইত্যাদি অনেক বিষয় জড়িত ছিল। ইদানিং খুব জোরে সোরে উচ্চারিত হচ্ছে একটি বিষয়, সেটি হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার, এবং এর সাথে হার্টের একটা সমস্যা আছে, মানে মানে হার্টের সমস্যা তৈরি করতে পারে, এবং একই সাথে ডিপ্রেশনের কথা আলোচিত হচ্ছে আজকাল। তো আমাদেরকে প্রথমে আমরা যদি শুধু অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে আমাদের আলোচনাকে সীমিত রাখি এবং তার সাথে আমরা হার্টের রোগের কি সম্পর্ক বা কিভাবে এটা হার্টকে ক্ষতিগ্রস্ত করছে সে বিষয়গুলো আপনার কাছ থেকে শুনবো। প্রথমে তাহলে অ্যাংজাইটি ডিসঅর্ডারটা কি? আমরা তো অনেক সময় বলি না যে খুব টেনশনে আছি, উদ্বিগ্ন, মানে এরকম কিছু বিষয় না, এটার কোনো খুব সুনির্দিষ্ট একটা চরিত্র আছে, বা আপনি ডিফাইন করবেন কিভাবে এটাকে? জি, ধন্যবাদ। আপনি সুন্দরভাবে বলেছেন। অ্যাংজাইটির সাথে হয়তো হার্ট ডিজিজের একটা সম্পৃক্ততা আছে, যেটি যদি আপনি ট্রিটমেন্ট যদি না করিয়ে থাকেন। তো প্রথমে আমি অ্যাংজাইটি ডিসঅর্ডারটা সম্পর্কে বলে থাকি। তো অ্যাংজাইটি আমাদের একটা ফিজিওলজিক্যাল রেসপন্স হতে পারে। এটি একটা নর্মাল একটা ইমোশন হতে পারে। আপনার প্রিয়জন কেউ যদি হসপিটালে থাকে, কারো যদি সার্জারি হয়ে থাকে, কারো হয়তো ডেলিভারি আসতেছে, বাচ্চা প্রসব হবে, বা অনেক কারণে, কিংবা কেউ হয়তো পরীক্ষা দিতে যাবে। তো এগুলি যে আমাদের যে একটা আন্ডারলাইং একটা অ্যাংজাইটি থাকবে, এবং এই অ্যাংজাইটিটা যখন আপনার ওই যে ইভেন্টটা শেষ হয়ে যাবে, মিনস আপনি যে কারণে আপনি চিন্তিত হচ্ছেন সেই জিনিসটা যদি চলে যায়, এরপরে আপনার অ্যাংজাইটিটা চলে যাওয়ার কথা। এবং এটাই নর্মাল। কারণ আমরা যে কোনো কিছুতে দুশ্চিন্তা করি না কেন, আমাদের বাড়িতে একটা ফ্লাইট এন্ড ফাইট রেসপন্স হয়ে থাকে, এবং আমাদের ব্রেইনে যে নিউরোকেমিক্যাল আছে সেগুলো একটু অনেক ইমব্যালেন্স হয়ে যায়, অনেক বেড়ে যায়, যার ফলে আমাদের শরীরে একটা ফ্লাইট এন্ড ফাইট রেসপন্স হয়ে থাকে। অ্যাংজাইটি ডিসঅর্ডারটা তখনই হয়ে থাকে যদি এটি ক্রমাগতই ভাবে আপনাকে একটা পেয়ে বসে থাকে, এমন অবস্থায় যে আপনার দৈনন্দিন জীবনে কোনো একটা কাজ ঠিক মতো করতে পারছেন না, কিংবা আপনি এত অস্বস্তিতে ফেলছে যে ডেইলি লাইফের উপর এটি এফেক্ট করছে, তখনই সেটি অ্যাংজাইটি ডিসঅর্ডারে রূপ ধারণ করে। জি জি। তো এক্ষেত্রে একজন কার্ডিওলজিস্ট হিসাবে আপনার কাছে যখন একজন রোগী যায়, সবাই তো অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে সরাসরি হয়তো আপনার কাছে যায় না, আপনারা তো হার্টের রোগী দেখেন না, তো নিশ্চয়ই আপনারা এই বিষয়টা দেখেন বা এই বিষয়টা লক্ষ্য করার চেষ্টা করেন। সেক্ষেত্রে কি কি উপসর্গ, আপনি অনেকগুলো কথা বলেছেন, কিন্তু রোগীর যখন ইতিহাস নেন, তার রোগের ইতিহাস, হিস্ট্রি নেন, তখন কি কি মানে উপসর্গকে আপনারা বেশি প্রাধান্য দেন, যেটা থেকে আপনারা অ্যাংজাইটি ডিসঅর্ডারটাকে ডায়াগনোসিস করে থাকেন বা সেটাকে একটা মানে গুরুত্ব দেন? জি, খুবই সুন্দর প্রশ্ন। অ্যাংজাইটি ডিসঅর্ডারটা ডায়াগনোজ করার জন্য এমন কোনো স্পেসিফিক কোনো ব্লাড টেস্ট কিংবা ইকেজি নাই যে আমি এই টেস্টটা করলাম এবং সাথে সাথে এটা ধরা পড়লো, যেরকম অন্যান্য অনেক রোগের ক্ষেত্রে আমরা ধরে থাকি। কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারটা সম্পূর্ণ সিম্পটমের উপর, আপনার আন্ডারলাইং ফ্যামিলি সিচুয়েশন, তারপর জব সিচুয়েশন, তারপর সোসিও ইকোনমিক স্ট্যাটাস, সবকিছু মিলে এগুলির উপর নির্ভর করে। বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগে থাকে
থাকেন তাদের ক্ষেত্রে সর্বপ্রথম একটা মেন্টাল একটা ডিস্ট্রেস হয়ে থাকে। সেটি কিরকম? সেটি হচ্ছে যে আপনার একটা ভয় থাকে, একটা মনে হচ্ছে যে খুবই আনকমফোর্টেবল ফিল করছেন নিজের বডির মধ্যে, অনেকটা মনে হচ্ছে যে যে হ্যাঁ হয়তো আপনি একটা ইমপেন্ডিং ডোমের মধ্যে আছেন। আপনি তার সাথে সাথে আপনার কিছু ফিজিক্যাল সিমটম হয়ে থাকে, যেমন স্লিপ প্রবলেম হতে পারে, ইনসমনিয়াতে ভুগে থাকেন, আপনার অনেক সময় কোল্ড সোয়েট হয়ে থাকে, যেটা অনেক সময় হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও হতে পারে, অনেক সময় ব্রিদিং প্রবলেম হতে পারে, অনেক সময় অ্যাগেইন সেটি হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও হতে পারে। অনেক ইয়ং বয়সে অনেকে পালপিটেশনে ভুগে থাকে, অ্যাগেইন কোনো ধরনের হয়তো কোনো কিছু পায় না, অ্যাগেইন পালপিটেশন বা ইনক্রিজ হার্ট রেট হয়ে থাকে। অনেক সময় মাউথটা আপনার ড্রাই হয়ে যায়। তারপর বিভিন্ন ধরনের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমে ভুগে থাকেন, যেমন নজিয়া বলেন, ভমিটিং বলেন, কিংবা ভমিটিং ফিল করা, কিংবা আপনার যে একটা যে ফিলিং, একটা উইকনেস, টায়ার্ডনেস, হ্যাঁ এগুলি। এবং অনেক সময় ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না। তারপর ইনএবিলিটি টু কনসেন্ট্রেট, যে আপনি যে আগের মতো যে একটা কনসেন্ট্রেট করতে পারছেন সেটা করতে পারছেন না। এই ধরনের অনেক ধরনের আপনার সিমটম দেখা দিতে পারে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে আপনাদের কাছে যখন রোগীরা যায় তাদের সমস্যা নিয়ে, আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করতে থাকেন এবং সে থেকে আপনারা আসলে বুঝতে পারেন যে এই রোগীর হয়তো অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। তো কি কি কারণে হতে পারে এটা? মানে আমরা তো আপনার কথা থেকে কিছুটা আমরা বুঝতে পারছি যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক অবস্থান, সামাজিক জীবন, ইভেন অনেক সময় রাষ্ট্রীয় অবস্থাও অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। যেমন এখন যেমন এক ধরনের আতঙ্ক চলছে না, সেটি নিয়ে চলতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এর পিছনে, এই অ্যাংজাইটি ডিসঅর্ডারের পিছনে কারণগুলো কি? জি, খুবই সুন্দর প্রশ্ন। অ্যাগেইন প্রত্যেক কিছু এখন ইদানিং জেনেটিকটার উপর খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং অবশ্যই যে সমস্ত ফ্যামিলির মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে তাদের ক্ষেত্রে একটা জেনেটিক একটা রোল প্লে করতে পারে। এছাড়া আপনার ব্রেইনের যে বিভিন্ন ধরনের কেমিস্ট্রি আছে, আমাদের যে সার্কিট গুলা যেরকম একটা ব্যালেন্স করার জন্য, যেরকম আপনাকে স্ট্রেসফুল সিচুয়েশন হলে যেরকম এক ধরনের যে কেমিক্যাল বেড়ে যাওয়ার করা, নরএপিনেফ্রিন বা এপিনেফ্রিন, এগুলা ফ্লাইট অর ফাইট রেসপন্সের জন্য, আপনার মুডকে স্টেবিলাইজ করার জন্য যেরকম আপনার সেরোটোনিন বা ডোপামিনের যেরকম প্রয়োজন হয়ে থাকে, কিন্তু এই অ্যাংজাইটির ক্ষেত্রে সে সমস্ত কিছু একটা ব্যালেন্স থাকতে হবে, এবং সেই সাথে সাথে গাবা যে নিউরোট্রান্সমিটার সেটি কিন্তু অনেক বেড়ে যায়। গাবা কিন্তু আমাদেরকে, যদি এটি আমাদের ব্রেইনকে যে কাম রাখার জন্য, শান্ত রাখার জন্য যেটি ইয়ে হয়, তখন কিন্তু এটি যদি ইমব্যালেন্স হয়ে থাকে তখন কিন্তু এটা প্রবলেম হতে পারে। এছাড়া আপনার বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল সিচুয়েশন, যেমন কারো হয়তো কোনো ধরনের স্ট্রেসফুল ইভেন্ট গিয়েছে, কারো হয়তো ছোটবেলায় কোনো ট্রমাটিক লাইফ ইভেন্ট হয়েছে, কিংবা পরিবারের মধ্যে ডিভোর্স বলেন বা ঝগড়াঝাটি বলেন, সেগুলো হতে পারে। আবার অনেক সময় তার নিজের ব্যক্তিগত ক্ষেত্রে অনেক সময় হয়তো সাবস্টেন্স অ্যাবিউজ, বিভিন্ন ধরনের অ্যালকোহল বলেন বা মারিওয়ানা বলেন, সেগুলো হতে পারে। অনেক সময় মেডিকেল কন্ডিশন হতে পারে, অনেক ধরনের মেডিকেল প্রবলেম আছে যেগুলি হয়তো অনেক পেশেন্ট অনেক ফিয়ারফুল হয়ে যায়, সে সমস্ত কারণে হতে পারে। তো এগুলি সবকিছু মিলে পেশেন্টের যে কোনো কিছুর জন্য অ্যাংজাইটি হতে পারে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো এক্ষেত্রে আপনি কিছু কারণ বললেন, কিন্তু মানে এর মধ্যে কি কেন এমন কোনো বিষয় আছে যে কিছু রিস্ক ফ্যাক্টর যেগুলোর কারণে এই যে অ্যাংজাইটি ডিসঅর্ডারটা আরো বেড়ে যেতে পারে? মানে কারোর মধ্যে হয়তো আছে সেই বিষয়গুলো। জি, যে এগেইন আপনার যদি কারো যদি আন্ডারলাইং যদি ডিপ্রেশন থেকে থাকে বা অন্য কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার থেকে থাকে, সেগুলি আপনার সাথে একটা অ্যাংজাইটির একটা যোগসূত্র আছে। এছাড়া আমি যেটি বললাম, অনেক সময় চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজ হতে পারে, ফিজিক্যাল অ্যাবিউজ হতে পারে, ইমোশনাল অ্যাবিউজ হতে পারে। সেটি কিন্তু আপনাকে অনেক সময় একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে পরবর্তীতে নিয়ে যায়, কিংবা অনেক একটা বড় ধরনের একটা ট্রমা দেখেছেন যেগুলি হয়তো লাইফ ইভেন্টসে যে নেগেটিভিটি গিয়েছে, এবং সেটি কিন্তু ওনাকে পরবর্তীতে কিন্তু অনেক ভয়ভীতির মধ্যে নিয়ে যায়। আর এছাড়া তো আমি যে বললাম, অনেক সময় পেশেন্ট অনেক সময়, যেমন ধরেন ছোটবেলায় অনেকে খুবই সাই থাকে, এবং পরবর্তীতে যদি আপনার কোনো একটা সোশ্যাল ইভেন্টে যান বা কোনো কিছু কথা বলার জন্য যান, তখন একটা অ্যাংজাইটিতে ভুগে থাকেন। অনেকের হয়তো লো সেলফ স্টিম থাকে। আবার অনেক সময় সবসময় ওনারা চিন্তা করেন যে আমি যদি এদের সামনে বলি, না জানি আমাকে আবার বকা দিবে, না জানি আমাকে ক্রিটিসাইজ করবে। এই ধরনের অনেক ধরনের লো সেলফ স্টিম থাকলে সেটা সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগতে পারে। অনেক সময় ফ্যামিলিগত হিস্ট্রিতেও অনেক সময় যদি জেনেটিক কোনো কন্ডিশন থাকে, মিনস ওনাদের বাবা মা কেউ যদি হয়তো অনেক অ্যাংশাসে ভুগে থাকেন, অ্যাংজাইটিতে ভুগে থাকেন, তখন সেটি হয়তো পরিবারের মধ্যে যেতে পারে। জি জি, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ। আমরা আসলে মানে
বেশ কিছু তথ্য পাচ্ছি যেগুলো আমার মনে হচ্ছে দর্শকরা যদি দেখেন তারা মানে আসলে উপকৃত হবেন। তো এই অ্যাংজাইটি ডিসঅর্ডার আপনারা যেভাবে বলেন যে উপসর্গ আছে, এভাবে প্রেজেন্ট করে, কারো কারো ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর আছে, অন্যান্য বিষয় থাকে, তো নিশ্চয়ই এটার বিভিন্ন ধরন আছে। আমি যদি বলি যে আপনারা তো সব অ্যাংজাইটি ডিসঅর্ডার কি একটা মানে কি বলে যে টাইপের মধ্যে ধরেন না, এটার কি কোনো ভিন্ন ধরনের টাইপ আছে কিনা বা ধরন আছে কিনা? জি, খুবই সুন্দর প্রশ্ন। অ্যাংজাইটি ডিসঅর্ডার মধ্যে অনেক ধরনের আপনার সাবডিভিশন আছে। প্রথমে আমরা যেটি অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে থাকি সেটি হচ্ছে যে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার। এই জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে আপনার বিশেষ করে অ্যাডাল্টের ক্ষেত্রে 3 বা তার চেয়ে বেশি আপনার সিমটম থাকতে হবে, এবং চিলড্রেনের ক্ষেত্রে একটি বা তার চেয়ে বেশি হলে হবে। চিলড্রেনের ক্ষেত্রে খুবই অল্প মধ্যে ডায়াগনোস করা যায়। তবে এই জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার যদি আপনাকে ডায়াগনোস করতে হয়, সাধারণত 3 বা ততোধিক বেশি আপনার যে সিমটম আমরা বলে থাকি সেগুলো কিন্তু আপনাকে 6 মাস কিংবা তার চেয়ে বেশি হতে হবে। এর থেকে কম হলে সেটিকে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার বলা হয়ে থাকে না। এছাড়া আপনার আরেকটি হচ্ছে যে অ্যাংজাইটি ডিসঅর্ডার, সেটি হচ্ছে যে প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডার সেটি কিন্তু আপনার যে কোনো ফিজিক্যাল সিমটমের উপর নির্ভর করে, সেটি এত ড্রাস্টিক যে আপনার এটি মানে অনেকগুলো অ্যাংজাইটি আপনার অ্যাকুমুলেট হয়ে থাকে, পরবর্তীতে এটি প্যানিকের রূপ ধারণ করে, যেটিতে আপনার অনেক ফিজিক্যাল সিমটম হয়ে থাকে। যেমন আপনার মনে হবে যে আপনি ব্রিথ করতে পারছেন না, মনে হবে যে আপনার সিভিয়ার চেস্ট পেইন হচ্ছে, পালপিটেশন হচ্ছে, মনে হচ্ছে যে আপনি যদি এখনই বুঝি মানে আপনি মারা যাবেন, এই ধরনের অবস্থা, মানে খুবই সিরিয়াস অবস্থা থাকে, সেটি প্যানিক ডিসঅর্ডার। এছাড়া আমি যেটি কিছুক্ষণ আগে বললাম সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটি আপনার সোসাইটির মধ্যে কেউ আপনার সবসময় আপনি সেলফ কনসিয়াসনেস থাকেন যে এই সিচুয়েশনে আপনাকে সোসাইটি কিভাবে আপনাকে রিয়েক্ট করবে, কিভাবে আপনাকে ক্রিটিসাইজ করতেছে কিনা, আপনি এম্বারেস ফিল করতেছেন কিনা সোসাইটি অনুযায়ী, সোশ্যাল অনুযায়ী, যে কোনো ইভেন্টের ব্যাপারে বলেন বা যে কোনো কিছু, সেটি হচ্ছে যে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। এছাড়া আছে আপনার ফোবিয়া, বিভিন্ন ধরনের ফোবিয়া, সেটি হতে পারে আপনার ব্রিজ, সেটি হতে পারে আপনার হাইট। যেমন আমি হাইট খুব মানে আমি নিজেই ভীত হয়ে যাই হাইটের উপর। তারপর আমি অনেক সময় আপনার ব্রিজের উপরও আমি একসময় মানে যদি হয়ে খুব কাছে যদি গিয়ে থাকে আমার এক ধরনের ফোবিয়া থাকে। তো এই ধরনের অনেকে হয়তো ফ্লাই করতে আপনার ফোবিয়া হয়ে থাকে। যেমন আমার রিসেন্টলি একটা পেশেন্টের খুবই অল্প বয়স, এই যে রিসেন্টলি যে ইন্ডিয়াতে যে একটা প্লেন দুর্ঘটনা ঘটে সবাই যে মারা গেল, এখন উনি প্লেনের টিকিট কিনেছে, উনি আর বাংলাদেশে যেতে পারেন না এবং উনি টিকিটে ক্যান্সেল করে দিয়েছেন। আবার অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাগোরাফোবিয়া বলি, যেমন আপনার বদ্ধ ঘরে আপনি থাকতে পারেন না, কিংবা অনেক খোলা জায়গায় আপনি উঠতে পারেন না, কিংবা এলিভেটরে উঠতে পারেন না, হ্যাঁ, এই ধরনের। আবার অনেক সময় আমরা বলে থাকি সেপারেশন অ্যাংজাইটি, যেটি আপনার ছোট বাচ্চাদের আপনার অনেক সময় দেখবেন 3 বছর বা পরে যখন মা বাবারা যখন বাচ্চাদেরকে একটু দূরে আলাদা থাকতে দেন, কিংবা যদি মা বাবারা যদি ঠিক মতো যদি না আসে থাকেন, তখন বাচ্চারা খুব কান্নাকাটি করে থাকে, সেটা হচ্ছে যে সেপারেশন অ্যাংজাইটি। এছাড়া মেডিকেশন জাতীয় কারণে অনেক সময় অ্যাংজাইটি হতে পারে, যেমন এগুলো হয়তো আমরা কিছুক্ষণ পরে আসবো। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে এটা অনেক ধরনের টাইপ আছে, বুঝলাম আমরা যেটা। তো আপনি ফাঁকে একটা কথা বলেছিলেন যে বয়স্কদের ক্ষেত্রে এবং শিশু কিশোরদের ক্ষেত্রে অ্যাংজাইটির কথা বলছিলেন। তো সেক্ষেত্রে তো শিশু কিশোররাও আমরা বুঝলাম যে তাদের মধ্যেও এই অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। তো সেক্ষেত্রে এটা কি মানে এমন কোনো ব্যবস্থা আছে যে আমরা জানি না সব রোগের ক্ষেত্রে আমরা স্ক্রিনিং করি, যে এরকম কোনো বিষয় আছে কিনা যে স্ক্রিনিং করে আমরা আগে ভাগে যদি বিষয়টা ধরতে পারি, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি হয়তো বলবেন যে হ্যাঁ সেক্ষেত্রে হয়তো ব্যবস্থাটা আগে ভাগে নেওয়া যাবে, সেক্ষেত্রে পরিণতিটা হয়তো অতটা খারাপ হবে না। তো সেক্ষেত্রে মানে এই কখন আসলে এই স্ক্রিনিং প্রসেসটা শুরু করা উচিত? কারণ আপনি বলছিলেন যে বাচ্চাদেরও হতে পারে। জি, খুবই সুন্দর প্রশ্ন। যে কোনো স্ক্রিনিং করার জন্য বিভিন্ন ধরনের বোর্ড, যেমন সেটি সাইকিয়াট্রিক বোর্ড বলেন বা কার্ডিওলজি বোর্ড বলেন, এইভাবে প্রত্যেক বোর্ডেরই একটা নিজস্ব কতগুলো নীতিমালা আছে। এছাড়া আমেরিকাতে ইউনাইটেড স্টেট প্রিভেন্টিভ সার্ভিস টাস্ক ফোর্স, ওনারা স্ক্রিনিং এর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন, যে কখন ভ্যাকসিন দিতে হবে, কখন কি করতে হবে, কোন বয়সে আপনাকে কোলোনোস্কোপি করতে হবে, ওনারা এগুলি একটা দিয়ে থাকেন। সেরকম অ্যাংজাইটির ব্যাপারে, চিলড্রেনদের ব্যাপারে বা অ্যাডোলেসেন্টের ব্যাপারে সাধারণত আপনার 8 থেকে
থেকে 18 ইয়ার্স এর মধ্যে আপনার স্ক্রিনিংটা করতে হয়, এবং অনেক সময় আপনার ডিপ্রেসিভ সিমটম আছে কিনা সেটি আপনার 12 থেকে 18 ইয়ার্স এর মধ্যে করতে হয়। চিলড্রেনের মধ্যে এটি অনেক বেশি দেখা যায় অনেক সময় এই জন্য যে চিলড্রেনরা হয়তো বিশেষ করে অনেক পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকেন, ওনাদের পারফরমেন্স এক্সাম নিয়ে ব্যস্ত থাকেন, এবং এটি যদি ঠিক মতো যদি স্ক্রিনিং করা হয়ে থাকে, ঠিক মতো যদি জানা হয়ে থাকে, তাহলে এরা যে অ্যাংজাইটিতে থাকে এটা অ্যাংজাইটিকে অনেক আপনার কমাতে পারবেন, এবং যার ফলে ওনাদের স্টুডেন্ট লাইফ যেটা একাডেমিক লাইফ অনেক ভালো করার সম্ভাবনা বেশি থাকে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জু মোর্শেদ। ডাক্তার মঞ্জু, একটা প্রশ্ন, যে স্ক্রিনিং টেস্টের কথা যখন আসলো, মানে এটা কি মানে অনিবার্যভাবে করতে হয়, যে মানে এটা কি আপনারা সবার জন্য করেন, নাকি যাদেরকে সন্দেহ করেন যে তার মধ্যে অ্যাংজাইটি থাকতে পারে, অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকতে পারে, শুধু তাদের ক্ষেত্রেই করেন? তো সুন্দর প্রশ্ন। আমি কার্ডিওলজিস্ট হিসেবে সাধারণত এটি তো যেহেতু সাইকিয়াট্রির ব্যাপার, যেহেতু এটা প্রাইমারি কেয়ারের ব্যাপার, তারা মোটামুটি এটা গেট কিপার হিসেবে ওনারাই স্ক্রিনিংটা করে থাকেন, কি করতে হবে না করতে হবে, কিংবা সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাতে হবে কিনা সেটির ব্যাপারে ওনারা ভূমিকা পালন করে থাকেন। তবে স্ক্রিনিংটা করা যখনই দেখতেছেন একটা অল্প বয়সের ছেলে বা মেয়ে ওনাদের কথাবার্তায় বা কোনো কিছু মনে হচ্ছে যে এটি হয়তো আন্ডারলাইন কোনো অ্যাংজাইটি আছে, সেক্ষেত্রে আপনি এই স্ক্রিনটা করতে পারেন। যেমন আমার কাছে যদি অল্প বয়সের কোনো ছেলে বা মেয়ে আসে, এবং সাধারণত এতে খুবই লো প্রবাবিলিটি থাকে কার্ডিয়াক ডিজিজ হওয়ার ব্যাপারে, বিশেষ করে ব্লকেজের ব্যাপারে, যদিও ইদানিং অল্প বয়সের মধ্যে দেখা যায়, কিন্তু এরপরও যদি দেখি যে কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর নাই, তখন একটু মাথার পিছনে থাকতে হয় যে কোনো ধরনের অ্যাংজাইটি আছে কিনা বা কিছু। এই ধরনের অনেক সময় কোনো কিছু না পেলে তখন আমরা হয়তো বুঝি যে এটা অ্যাংজাইটির জন্য হচ্ছে, মানে এই ধরনের একটা চিন্তা ভাবনা কিছু রাখতে হয় আর কি। জি, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে মানে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান এক্ষেত্রে একটা বড় দায়িত্ব পালন করে থাকেন। ওনার কাছে যখন যান প্রতিনিয়ত, উনি তো রোগীটাকে অবজার্ভ করেন, তো সে সময় ওনার সন্দেহ হলে নিশ্চয়ই উনি স্ক্রিনিংটা করে নেবেন। তো অনেক ধন্যবাদ। তো স্ক্রিনিং করার পরেই তো প্রশ্ন আসছে যে ডায়াগনোসিস করার। তো সেক্ষেত্রে ডায়াগনোসিসটা কিভাবে হয়? সেটা কি সাইকিয়াট্রিস্টে করে, নাকি অন্য কেউ করে, বা কিভাবে এটা, আর এর পরবর্তী ধাপটা কি হয়? সাধারণত এটি সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট ওনারা করে থাকেন। ওনাদের স্ক্রিনিং ক্রাইটেরিয়া আছে, প্রশ্ন আছে, এগুলি প্রশ্ন করে থাকেন, এবং এরপরে একটা স্কোর দিয়ে থাকেন, এবং DSM-5 ক্রাইটেরিয়া অনুযায়ী এইভাবে ডায়াগনোস করে থাকেন যে ওনাদের কোনো অ্যাংজাইটি আছে কিনা। আচ্ছা আচ্ছা। কিন্তু তারপরে ধরেন ডায়াগনোসিস হলো, তো সেক্ষেত্রে মানে চিকিৎসাটা কিরকম হয়? নিশ্চয়ই এক একজনের ক্ষেত্রে এক এক রকম চিকিৎসা হবে, সেটা আমরা বুঝতে পারছি। সেক্ষেত্রে কি কখনো কখনো মেডিসিন লাগে কিনা, বা সেই মেডিসিনটা কি সাইকিয়াট্রিস্ট বা দিবেন কিনা, বা কোনো থেরাপি লাগে কিনা, তো একটু যদি ছোট্ট করে একটু আলোচনা করেন বিষয়টা। খুবই সুন্দর প্রশ্ন। যে কোনো সাইকিয়াট্রিক রিলেটেড যে কোনো কিছু আপনার দুটো কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে যে আপনার মানে সাইকোঅ্যানালাইসিস, যেটি আপনাকে থেরাপি দেওয়া হয়ে থাকে, কগনিটিভ থেরাপি, বিহেভিয়ার থেরাপি, এগুলি করা যেতে পারে, এবং সেই সাথে সাথে মেডিসিন দেওয়া যেতে পারে। মেডিসিন বিশেষ করে প্রথমেই আপনার কগনিটিভ থেরাপি বা বিহেভিয়ার থেরাপি বলছি এই জন্য, যেহেতু অ্যাংজাইটির মধ্যে অনেক ধরনের ভাগ আছে। যেমন আপনি ফোবিয়া আছে, যেমন আপনি হয়তো আমি স্নেক দেখলে আমি ভয় পাই। তো যারা এই ধরনের যদি ফোবিয়া থাকে বা হাইট ভয় পায়, তাহলে এগুলো ডিসেনসিটাইজেশন করতে হয়। তো এগুলো হচ্ছে বিহেভিয়ার থেরাপি। আবার অনেক সময় হচ্ছে কগনিটিভ থেরাপি ইম্পর্টেন্ট। যেমন আপনার কোনো সাইকোলজিক্যাল ট্রমা হয়েছে, ছোটবেলায় আপনি হয়তো কোনো কিছু দেখেছেন বা অ্যাবিউজ হয়েছেন, সেগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেভাবে বিহেভিয়ার থেরাপি দেওয়া হয়ে থাকে। আবার এট দ্য সেম টাইম আপনার যদি কোনো মেডিসিনের দরকার হয়ে থাকে, অনেক ধরনের মেডিসিন দেওয়া যেতে পারে। সেটি অ্যান্টিডিপ্রেসেন্ট হতে পারে, যেমন সিলেক্টিভ সেরোটোনিন রিহাবটেক ইনহিবিটর হতে পারে, সেটি বুপ্রোপিয়ন হতে পারে, সেটি বেনজোডায়াজেপিন হতে পারে, সেটি আপনার অনেক সময় বিটা ব্লকার দেওয়া যেতে পারে। যেমন আপনার একটা বাচ্চা স্টেজ পারফরমেন্স করতে পারতেছে না, কিংবা আপনি একটু অ্যাংজাইটিতে ভুগতেছে, অনেক সময় আমরা প্রোফানল দিয়ে থাকি যাতে স্টেজ পারফরমেন্সটা বেশি ভালো হয়ে থাকে। কিংবা অনেকের সামনে কথা বলতে অনেক সময় ভয় পায়। যেমন আমি সাধারণত ছোটবেলা থেকে আমি ভয় পেতাম মানুষের সামনে কথাবার্তা বলার জন্য। সেই সমস্ত ক্ষেত্রে অনেক সময় আমরা প্রোপানল দিয়ে থাকি, সেগুলো স্ট্রেস পারফরমেন্স ভালো হওয়ার জন্য। তারপর অনেক সময় আপনার অ্যান্টি সাইকোটিক মেডিকেশন কিংবা অ্যান্টি কনভালসেন্ট মেডিকেশন অনেক সময় দিয়ে থাকেন। সাইকিয়াট্রিস্টরা এটি ইভালুয়েট করে ওনারা বুঝতে পারেন যে কি ধরনের মেডিসিন দিবেন। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো এক্ষেত্রে আপনি একটু আগে বলছিলেন যে কিছু কিছু ওষুধের ক্ষেত্রেও, মানে ওষুধের কারণে অনেক সময় অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে।
তো সেটা কি ধরনের ওষুধ, মানে যে কার্ডিওলজিস্ট হিসাবে তেমন কোনো ওষুধ আছে কি যেগুলোর কারণে আপনারা লক্ষ্য করেন যে অ্যাংজাইটি ডিসঅর্ডার হলো কিনা? জি, খুবই এটি আমার খুবই আরেকটা সুন্দর প্রশ্ন। যেমন আপনি কফি খাচ্ছেন, কফি ড্রিঙ্ক করছেন, কফির সাথে যদি আপনি বিভিন্ন যদি আপনার যেমন আমরা অনেক পেইন মেডিসিন নিয়ে থাকি, আমরা অনেক সময় মাইগ্রেনের জন্য মেডিসিন নিয়ে থাকি, যেমন সুমাট্রিপটান বা এরগোটামিন এই ধরনের মেডিসিন নিয়ে থাকি, তাহলে আপনার অ্যাংজাইটিটা অনেক বেড়ে যায়। আবার অনেক সময় আমরা বিভিন্ন ধরনের অ্যাজমার জন্য, বিভিন্ন ধরনের আবার সিওপিডির জন্য, অ্যালার্জির জন্য আমরা অনেক সময় কর্টিকোস্টেরয়েড নিয়ে থাকি, স্টেরয়েড মেডিসিন বা প্রেডনিসন নিয়ে থাকি, সেগুলো কিন্তু আপনার অ্যাংজাইটি কিন্তু আপনার অনেক এক্সারসারবেট করে থাকে। অনেকের হয়তো ADHD আছে, অ্যাটেনশন হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় মিথাইলফেনিডেট নিয়ে থাকেন, রিটালিন নিয়ে থাকেন, হ্যাঁ, অ্যাম্ফেটামিন নিয়ে থাকেন, এগুলো কিন্তু আপনার অ্যাংজাইটি আপনার করে থাকে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে অ্যাজমা মেডিসিন। অনেকে হয়তো অ্যাজমা ইনহেলার নিচ্ছেন, কিংবা আপনার যে লিকুইড যে মেডিসিনটা নিচ্ছেন মাস্কের মাধ্যমে, যেমন থিওপাইলিন, এই মেডিসিনটা আপনারা দেখবেন অ্যাজমা মেডিসিনটা নেওয়ার পরপরই, ইনহেলারটা নেওয়ার পরপরে, বিশেষ করে যে লিকুইডটা, এটা দেখবেন আপনার অনেক হার্ট রেট বেড়ে গিয়েছে, হ্যাঁ। তারপর বিশেষ করে থিওপাইলিনের ব্যাপারে সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় সিজার মেডিকেশন যেমন ফিনোটোইন, কিংবা অনেক সময় থাইরয়েড মেডিকেশন নিচ্ছেন, সেগুলির জন্য আপনার এই ধরনের অ্যাংজাইটি হতে পারে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। তা আমরা আরো বিষয় আলোচনা করব। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবে অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক। আজকে আমরা কথা বলছি অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে, এবং একই সাথে অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাথে হার্টের কি কি সমস্যা জড়িত সেগুলো আমরা শেষ ভাগে আলোচনা করব। আমাদের আজকের অতিথি আপনাদের অতি পরিচিত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আমরা অনেক বিষয় নিয়ে ইতিমধ্যে কথা বলে ফেলেছি। তো এক্ষেত্রে আমরা প্রায়শই একটা বিষয় শুনি যে অ্যাংজাইটির ক্ষেত্রে নানান ওষুধপত্রের কথা বলা হয়, আপনি বিভিন্ন থেরাপির কথা বললেন। তো আমরা অনেক সময় দেখি সোশ্যাল মিডিয়াতে যে ঘরে বসেও আপনি চাইলে অ্যাংজাইটিকে নিয়ন্ত্রণ করতে পারেন। আসলে কি সম্ভব ঘরে বসে, বা যদি সম্ভব হয় তাহলে কিভাবে? জি, জি, খুবই সুন্দর প্রশ্ন। এখন তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের অ্যাংজাইটি কমানোর জন্য বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে থাকেন, এবং সে ধরনের লগ বুকও আছে, আপনি ডায়েরি মেনটেন করতে পারেন। এছাড়া আপনি কিছু জিনিস আমি না বললেই না ঘরে বসে, যেমন আপনি কফি বা টি ড্রিঙ্ক করতে অভ্যস্ত। আমরা দেখি যে অনেক সময় অনেকে 3 কাপ বা তার চেয়ে বেশি হয়তো অনেকে খেয়ে থাকেন, কিন্তু এই কফি কিন্তু আপনাকে 1 কাপ কিংবা বেশি হলে 2 কাপ যদি আপনি খেয়ে থাকেন, এটি আপনার কিন্তু মুড কিন্তু স্টেবিলাইজ করার ক্ষমতা রাখে। কিন্তু এর চেয়ে যদি বেশি হয়ে থাকে অনেক সময়, সেটি কিন্তু আপনার অ্যাংজাইটি আরো এক্সারসারবেট করে থাকে। আমরা অনেক সময় এখন অনেক অ্যাওয়েক থাকার জন্য আমরা এনার্জি ড্রিঙ্ক নিয়ে থাকি, সেটি কিন্তু আপনার অনেক অ্যাংজাইটিকে কিন্তু এক্সারসারবেট করে ফেলে, কিন্তু অনেক ক্ষতি করে ফেলে। তারপর অনেক সময় আপনি বিশেষ করে যারা রিক্রিয়েশনাল ড্রাগ যদি নিয়ে থাকেন, মারিওয়ানা বলেন বা বেইপ বলেন বা ড্রিঙ্কিং অ্যালকোহল, সেগুলো থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। এবং ঠিক মতো আপনাকে জগিং করতে হবে, এক্সারসাইজ করতে হবে। তারপর স্লিপটা যাতে আপনার বেটার হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাকে জার্নালটা মেনটেন করতে হবে। আপনাকে কিভাবে আপনি নিজেকে নিজে রিল্যাক্স রাখা যায় সেটি দিকে একটু খেয়াল রাখতে হবে। এবং আপনার নেগেটিভ থটস যেগুলি নিয়ে আপনি খুবই কনসার্ন, সেগুলি কিভাবে ম্যানেজ করা যায় যাতে অ্যাংজাইটিটা রিডিউস হয়ে থাকে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমরা প্রায়শই মানে শ্বাস প্রশ্বাসের বিভিন্ন ব্যায়ামের কথা শুনি, মানে ব্রিদিং এক্সারসাইজ। তো সেগুলো কি কোনো কাজে লাগে কিনা? জি, খুবই সুন্দর প্রশ্ন। শ্বাস প্রশ্বাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন আপনি দেখেন, আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি, আমরা আমাদের শরীরে অক্সিজেনেশনটা পুরো শরীরে দেওয়ার জন্য, নিউট্রিয়েন্টটা দেওয়ার জন্য। সেক্ষেত্রে যদি অক্সিজেনেশনটা আমরা যদি আরো বেশি দিতে পারি, বিশেষ করে ব্রেইনে যদি আমরা পাঠাতে পারি, তাহলে আমাদের ব্রেইনটা আরো অনেক রিল্যাক্স হবে। তো সেই ক্ষেত্রে ব্রিদিং এক্সারসাইজটা অ্যাংজাইটির ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা বলি অনেক সময় এক হাত এখানে মানে বুকে রিবের উপর রেখে, আরেকটা হাত হচ্ছে যে আপনার ঠিক বেলির উপর রাখবো, এবং ঠিক এমন ভাবে ডিপ ব্রিথ ইন আউট করবো, মানে খুব ডিপ ভাবে শ্বাস প্রশ্বাসটা নিব, যাতে আপনি ফিল করতে পারেন যে আপনার যে এই যে চেস্টের উপর যে আপনি রিবটা হাতটা রেখেছেন, হাতটা যেন আপনার উপরে উঠে, এবং এট দ্য সেম টাইম যখন আপনি এক্সেল করবেন তাতে আপনার সেটি আপনি বুঝতে পারেন যে আপনার স্টমাক থেকে কতটুকু হচ্ছে। মিনস আমরা যেটাকে বলি বেলি ব্রিথিং, মানে আপনাকে অনেক জোরে
বেশ ডিপ ভাবে আপনাকে ব্রিথ করতে হবে, হোল্ড করতে হবে, তারপরে সেটিকে এক্সেল করতে হবে, এবং সেটি কিন্তু অনেক আপনাকে রিল্যাক্স করবে। এছাড়াও আপনার যদি যদি রিভার্স ভাবে যদি নাম্বার গুলো যদি আপনি ইয়ে করেন, উচ্চারণ করে থাকেন, যেমন 10, 9, 8 এইভাবে করে করে আপনার ব্রেনটা একটু রিসার্কিট হয়ে থাকে। তো এইভাবে আপনার মেইন জিনিসটা হচ্ছে যে আপনার ব্রেনের যাতে যে নিউরো ট্রান্সমিটার যেগুলি আছে সেগুলি যাতে আপনার কোনোভাবে যাতে অতিরিক্ত বেশি না হয়ে, যাতে আপনাকে যাতে ফ্লাইট এন্ড ফাইট রেসপন্সের দিকে যাতে ঠেলে না দিতে পারে, তার থেকে আপনার নেগেটিভ থটটাকে কিভাবে রিডিউস করে আপনাকে কিছুটা শান্ত রাখতে পারে সেটি আমাদের দিকে খেয়াল রাখতে হবে। সুতরাং ব্রিথিং এক্সারসাইজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এটা অনেকে করে থাকেন সেজন্য বলছি। তা আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে প্রাকৃতিক ভাবে বা ন্যাচারাল কোনো পদ্ধতি আছে কিনা যেটার মাধ্যমে আমরা চাইলে কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারি এই ধরনের মানে অ্যাংজাইটি ডিসঅর্ডারের উপরে? জি 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 আমরা যখন বিশেষ করে সামারে যখন আমরা কোনো ফুল দেখে, কোনো গ্রিন যদি এনভায়রনমেন্ট দেখে আমাদের মনটা খুবই ভালো হয়ে যায়। এটা যারা বিশেষ করে একটু আউটডোরে যেতে পছন্দ করে থাকেন, যারা প্রকৃতির লাভার, আমি অবশ্যই বলবো যে এগুলির দিকে আপনারা যাতে কোনো অবস্থাতে ভুলবেন না। এবং যারা গার্ডেনিং করে থাকেন সেটিও করতে পারেন, সেটিও আপনার কিন্তু অ্যাংজাইটি অনেক কমাবে। আর যারা আমরা মানে অ্যাডাল্ট হাজবেন্ড ওয়াইফ যত কথাবার্তা বলবেন, বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলবেন, হাগিং, এই ধরনের কিন্তু আপনার অনেক অ্যাংজাইটিকে আপনার নিয়ন্ত্রণ করার সহায়তা করে থাকে। এছাড়া মেডিটেশন, অনেকে অনেক মেডিটেশন করে থাকেন, যোগা করে থাকেন, কেউ হয়তো নামাজ কলমা পড়ে থাকেন, সেটিও আপনার করতে পারেন। এছাড়া অনেক সময় আমরা দেখি যে অ্যারোমা থেরাপি, এখন ইদানিং অ্যারোমা থেরাপি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন আপনার অনেক সময় ক্যামোমাইল বা ল্যাভেন্ডার এই ধরনের স্মেল গুলো যদি আপনি একটা ভালো স্মেল পেয়ে থাকেন, তাহলে আপনার ব্রেইনটা যেন আপনাকে যেন একটা শান্তির একটা পরশ যেন আপনাকে ভরে দিবে অনেক সময়। সেটা তো আমি বললাম। আর তাছাড়া স্লিপ যদি করে থাকেন, আপনি যদি সুন্দর একটা ঘুম হয়ে থাকে, এটা কিন্তু আপনাকে সেটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। জি, তার মানে আরো কিছু তথ্য পেলাম যে খুব মানে যেটা আমার পছন্দের সুবাস, একটা মানে নিশ্চিন্ত ঘুম, এগুলো আসলে এই সমস্যা থেকে আমাদেরকে রেহাই দিতে পারে। আমরা সবকিছুর ক্ষেত্রে সবসময় শুনি যে খাবার দাবারের একটা ভূমিকা থাকে। তো এই ক্ষেত্রে কি খাবারের কোনো ভূমিকা আছে কিনা? যে এমন কোনো খাবার আছে যেটা খেলে হয়তো দুশ্চিন্তা কম হবে, অ্যাংজাইটি ডিসঅর্ডার কম হবে? আমাদের মেইন ফোকাসটা হতে হবে যে সমস্ত খাবারের মধ্যে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেগুলি আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে, এগুলি যে সচরাচর আমরা মোটামুটি শরীরকে সুস্থ রাখার জন্য এই ধরনের খাবারের কথা সবসময় বলে থাকি। তো এক্ষেত্রে ব্যতিক্রম কিছু না। তো আপনি বিভিন্ন ধরনের বেরি যেগুলি আছে, স্ট্রবেরি, ব্লুবেরি, এগুলো সবসময় মানে সবকিছুর জন্য ভালো, আপনার অ্যাংজাইটির জন্য আপনার ভালো। তাছাড়া আপনার স্পিনিচের ক্ষেত্রে যদি আপনার কেল বলেন, কোলার গ্রিন বলেন, এগুলিতে অনেক ম্যাগনেসিয়াম থাকে। তো এগুলিও কিন্তু আপনার এই মিনারেল গুলো কিন্তু আপনাকে অনেক কাম ডাউনের সহায়তা করে থাকবে। আমরা ওট মিলের কথা বলে থাকি, হার্ট ডিজিজের ক্ষেত্রে ওট মিলের ব্যাপক সুনাম রয়েছে, সুতরাং এই ওট মিলও আপনি খেতে পারেন। আরেকটা জিনিস না বললেন না, ডার্ক চকলেট। সদর ভাই, ডার্ক চকলেট কিন্তু সবারই প্রিয়, এটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এবং যখন ডার্ক চকলেটটা কিনবেন তখন বাজারে সবসময় দেখবেন যে 70% এন্ড অ্যাবাভ আছে কিনা। 70% থেকে 90% এর মোটামুটি একই। যদি 70% এর উপরে যদি কোকো থাকে সেটি যথেষ্ট, এবং সেটি আপনার হার্টকে ভালো রাখবে এবং আপনাকে অনেক ডিপ্রেশন থেকে আপনার মুক্ত রাখবে। তবে জিনিসটা যেন সবকিছু পোর্শন মতো হয়ে থাকে। আপনি ডার্ক চকলেট নিয়ে বসে পুরা বার খেয়ে ফেললেন বা অনেকগুলো খেলেন, সেটি না। আবার আমার প্রিয় না আরেকটা জিনিস, এটি হচ্ছে যে অয়েস্টার। আমি জানি না আমরা মুসলমানরা হয়তো আমরা খাই না, যেহেতু আমি খাই না, আমি কোনোদিন এগুলো চিন্তাও করি না, কিন্তু এই দেশিরা দেখি যে রেস্টুরেন্টে অনেক সময় অয়েস্টার ডিনারে দেখি থাকে, যেটি শামুক না বাংলা। তো এটি ওনারা খেয়ে থাকেন, সেটি হতে পারে। আমার আরেকটা জিনিস খুবই প্রিয় আমার নিজের, অরেঞ্জের মধ্যে ভাইটামিন সি থাকে, এবং এটিও কিন্তু আপনার অনেক একটা ভালো ভূমিকা পালন করে থাকে একটু স্ট্রেসটা কমানোর জন্য। এছাড়া আপনার সার্ডিন বলেন বা বিভিন্ন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বলেন, সেগুলো ঠিক আছে। এমনকি আমরা অনেক সময় যে হার্ড ডগ বা অনেক কিছুতে সাওয়ার ক্রাড যেগুলি র্যালিস জাতীয় ব্যবহার করে থাকি, সেগুলো আপনি খেতে পারেন। কফি, টি আপনি নিতে পারেন, যেগুলো আপনার জন্য ভালো। আরেকটা হচ্ছে যে আমরা অনেক সময় চিকেনের যে লিভার আছে, সেই লিভারটা আমি যাদের হার্ট ডিজিজ বলবো না যে সবসময় আপনারা লিভার খান, কিন্তু লিভারের মধ্যে অনেক ভাইটামিন বি বা এই ধরনের নিউট্রিয়েন্ট আছে যেগুলো আপনার একটু অ্যাংজাইটি কমানোর সহায়তা করতে পারে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে এই খাবারগুলোর কথা আমরা জানি, তারপরও
এই খাবারগুলো যে একটা বাড়তি উপকার আছে এটা হয়তো অনেকে জানা নাই, অন্যান্য উপকারের কথা আমরা জানি। তো একটা প্রশ্ন রয়েই যায় যে আমরা তো আসলে যাই বলি না কেন এই অ্যাংজাইটি ডিসঅর্ডারকে ঠিক ততটা গুরুত্ব কিন্তু আমরা দেই না। এটাকে আমরা একটা মানে বিভিন্ন ঘটনার পরম্পরায় ঘটছে বলে মনে করতে থাকি এবং এক সময় মনে করি যে এর পেছনের কারণগুলো দূর হলেই হয়তো চলে যাবে। কিন্তু আপনি যেটা বললেন এর আগে যে কারণগুলো তো অন্যরকম, যেমন জেনেটিক একটা কারণ আছে, যে লোকটা অকারণেই দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, তার যে জিনগত কারণে, তার বংশগত কারণে উনি এক ধরনের সবসময় টেনশনে থাকেন। তো সেক্ষেত্রে তো তারটা দূর হচ্ছে না আসলে। তো সেক্ষেত্রে তো প্রশ্ন থেকে যায় যে যারা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছেন আপনার কথা মতো এবং যাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে এটার কারণে, কাজকর্মে ভুল হচ্ছে, ঠিকভাবে করতে পারছেন না, সেক্ষেত্রে তাদের এই অবস্থাটা যদি ক্রমাগতভাবে চলতে থাকে পরিণতিটা কি যদি চিকিৎসা না গ্রহণ করেন? খুবই সুন্দর প্রশ্ন। আজকের এই অনুষ্ঠানটার মেইন ইয়েটা হচ্ছে যে এই জিনিসটাই বোঝার জন্য যে অ্যাংজাইটি থাকবে, সেটি একটা নর্মাল ফিজিওলজিক্যাল রেসপন্স, কিন্তু সেই অ্যাংজাইটিটার জন্য আপনাকে যাতে পেয়ে না বসে থাকে, সেটি যদি আপনাকে ওভার ওয়েলম হয়ে যান, যখন আপনার দৈনন্দিন জীবনের উপর প্রভাব ফেলবে, আপনার কার্য ক্ষেত্রে আপনার প্রভাব ফেলবে, আপনার একাডেমিক লাইফে যদি প্রভাব ফেলে, তখন সেটি কিন্তু খুবই মারাত্মক। এই অ্যাংজাইটিটা যদি আপনার যদি ঠিক সেইভাবে সেটি বিহেভিয়ার থেরাপি দিয়ে হোক, তারপর কগনিটিভ থেরাপি দিয়ে হোক, কিংবা মেডিকেশন দিয়ে হোক, যেভাবে যদি এটা কন্ট্রোল না হয়ে থাকে, পরবর্তীতে সেটি কিন্তু আপনার ডিপ্রেশনে মোড় নিতে পারে এবং অনেক সময় আপনার এত ওভারওয়েলম হয়ে যায় যে আপনার ব্যক্তিগত জীবনে যে সমস্ত কাজ করার কথা সেগুলো আপনি করতে পারেন না। এবং এই যে পরবর্তীতে এটি বিল্ড আপ হয়ে এটি আপনার একটা ক্রনিক একটা ইনফ্লামেশন শরীরের মধ্যে তৈরি হয়ে থাকে। আপনার সাইকোলজিক্যালি আপনি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগতে পারেন এবং আরো অন্যান্য ডিপ্রেশনে ভুগতে পারেন। অনেক সময় সুইসাইডাল থটস আসতে পারে, সুইসাইডাল আইডিয়েশন হতে পারে, এবং এগুলো তো আমি সাইকিয়াট্রির ব্যাপারে বললাম। এছাড়া আপনার চিন্তা করেন অন্যান্য অর্গানিক মেডিকেল প্রবলেম, যেমন যদি আপনার ব্লাড প্রেশার থেকে থাকে, তখন আপনি যদি স্ট্রেস থাকে, আপনার যদি শরীরে কর্টিসল বা স্ট্রেস বেশি থাকে, তখন আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। আপনার যদি হার্ট ডিজিজ বা আন্ডারলাইন কোনো হার্ট ডিজিজ থেকে থাকে, কিংবা অ্যানজাইনা থেকে থাকে, যেগুলো চেস্ট পেইন হয়তো হতে পারে, এবং এগুলি যদি ক্রমাগত যদি থাকে, বাড়তে থাকে, তাহলে আপনার হার্টের উপর প্রভাব ফেলতে পারে বা শরীরের অন্য কিছুর উপর প্রভাব ফেলতে পারে, আপনার ইন্টেনসিভ লাইফে প্রভাব ফেলতে পারে, আপনার থট প্রসেসে প্রভাব ফেলতে পারে। এমন কিছু নাই যে আপনার এই যে যখন ওভারওয়েলম হয়ে যায়, তখন আপনারা নিজেরাই বুঝেন যে আপনাদের তখন কোনো কিছুই ভালো লাগে না। তখন তো না ভালো লাগে কাজ করতে, না ভালো লাগে আপনার কথাবার্তা বলতে, কোনো কিছুই আপনার, এবং সেটির সাথে সাথে আপনার শরীরে যদি অন্য কিছু থাকে, যেমন ডায়াবেটিস বলেন, ব্লাড প্রেশার বলেন, সবকিছুই কিন্তু আপনার এটি কিন্তু কন্ট্রোল করা কিন্তু কষ্টকর হয়ে যায়। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। তারপরেও প্রশ্ন থেকে যায়, আপনি বলেছেন যে অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য মানে ব্লাড প্রেশার কন্ট্রোলে নাও আসতে পারে, যাদের অলরেডি হার্টের কিছু সমস্যা আছে সেক্ষেত্রে তারা আরো বেশি ঝুঁকিতে পড়বেন এবং সেই ঝুঁকি একদম হার্ট অ্যাটাক পর্যন্ত নিয়ে যেতে পারে। আমরা যখন অনেক সময় সিনেমা নাটকে দেখি না, যে খুব একটা টেনশনের কথা শুনলেন বা হঠাৎ করে দেখা গেল যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, তো এটা অস্বাভাবিক কিছু না, এরকম হতে পারে। কিন্তু যদি মানে তীব্র মাত্রায় অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে এবং সেটা যদি কোনো মানে চিকিৎসা গ্রহণ করা না হয়ে থাকে, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করবো ডাক্তার মঞ্জুর মোর্শেদ। তারপর একটা কথা থেকে যায় যে আমার যে কারণে অ্যাংজাইটি হচ্ছে বা ডিসঅর্ডার পর্যন্ত পৌঁছেছে সমস্যাটা, সেক্ষেত্রে পেছনে তো অনেক রকম কারণ থাকে, তাই না? মানুষের ব্যক্তিগত সমস্যা, আর্থসামাজিক সমস্যা। তো সেক্ষেত্রে আপনি যদি ওষুধ দিয়ে চিকিৎসা দেন বা বিহেভিয়ারাল থেরাপি দেন, এইসব সব মিলিয়ে মানে এই পরিস্থিতি থেকে একটা মানুষ এই জিনিসটাকে মেনে নেয়ার মতো অবস্থায় কখন আসে, মানে এটা কি সম্ভব হয় কিনা, মানে কতটুকু ফলপ্রসূ এই বিষয়গুলো? জি, আমার কাছে মনে হয় যে যেন এটি যেটি হচ্ছে যে কগনিটিভ থেরাপি বা বিহেভিয়ার থেরাপি, এগুলি হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি বলছেন কোন জিনিসটা আপনাকে এই অ্যানশাসনেসে পরিণত করেছে, এই এত
অ্যাংজাইটিতে আপনি ভুগতেছেন, সেটি কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে এবং সেটি আপনাকে টক দিয়ে হোক, আপনার যার সাথে কথাবার্তা বলে হোক, সেটি আপনার রিলিজিয়াস প্রিচার হতে পারেন, সেটি বন্ধু বান্ধব হতে পারেন, মা বাবা হতে পারেন, আপনার স্বামী বা স্ত্রী হতে পারেন, যে জিনিসটা বদার করতেছে সেটি আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং সেটি উপরে দিতে হবে। ওষুধের থেকেও আমার মনে হচ্ছে যে যেমন যে থেরাপি গুলোর কথা বলছি সেগুলো বেশি কাজ দিয়ে থাকে। ওষুধের উপর অনেক সময় হয়তো একদম নেহাত যদি অনেকে কন্ট্রোল করতে না পারলে তখন সাইকিয়াট্রিস্টরা হয়তো ওষুধের কথা চিন্তা করে থাকেন। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার মুজিবুর রহমান। সেটাই আসলে এই সবকিছু মিলিয়েই তো মানে পরিস্থিতি পরিবেশকে মেনে নেয়া এবং এটাই জীবন, এই দর্শনটাকে ধারণ করাটাই বড় বিষয় আসলে। এবং যে কারণে আমরা দেখি যে কারো কারো ক্ষেত্রে অনেক বেশি তারা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যান, কিন্তু তারা মানসিকভাবে দৃঢ় থাকেন, আবার অনেকে ঠিক পারেন না, সামান্যতেই ভেঙে পড়েন। তো এটা হচ্ছে যে এই পরিস্থিতিগুলোকে অ্যানালাইসিস করা এবং এটাকে মেনে নেওয়া সবকিছু বিষয় থাকে। এটাই আসলে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে গেলে হয়তো মানুষ আরো বেশি মোটিভেটেড হবে এবং তখন তাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো ডাক্তার মুজিবুর রহমান, অনেক ধন্যবাদ এরকম একটি বিষয় নিয়ে আলোচনার জন্য। আমরা অনুষ্ঠান শেষ করব। তো আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা চেষ্টা করেছি অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে কথা বলতে এবং একই সাথে অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাথে অন্যান্য রোগের কি সম্পর্ক সেটা আমরা আলোচনা করেছি এবং নিশ্চয়ই আপনারা এই অনুষ্ঠান থেকে উপকৃত হয়েছেন এবং এ থেকে যদি কিছুটা হলেও আপনারা সচেতন হন তাহলেই আমাদের এই প্রয়াসকে আমরা সার্থক মনে করব। দর্শক, আগামীতে আবার আসবো আমরা অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে, এবং আপনারা ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং TVN24 এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।